ভারতের সংখ্যালঘুদের দায় নিতে চান না আমাদের দেশের প্রধানমন্ত্রী। আমি একজন ভারতীয় হিসাবে বলছি, হ্যাঁ, কেননা আমার এই কথাগুলো শুনে অনেকের হয়তো খারাপ লাগতে পারে, কিন্তু বাস্তবতায় আপনাদের সামনে এমনভাবে তুলে ধরব আপনারা বুঝতে পারবেন যে আসলে সংখ্যালঘু হয়ে জন্ম নেওয়ায় সেই দেশের সংখ্যালঘুদের সবচাইতে বড় পাপ। আমি জানতে চাই কার স্বার্থে শেখ হাসিনাকে ভারত আশ্রয় দিয়েছে। আমি জানতে চাই শেখ হাসিনা ভারতের জন্য কি করেছে। ভারতবাসী হিসাবে আমরা জানতে চাই, যদি ধর্মীয় নিপীড়নের কারণেই ভারত আশ্রয়দাতা হয়ে থাকে, তাহলে শেখ হাসিনা তিনি কি মুসলিম ঘরের সন্তান না হিন্দু ঘরের সন্তান? তার জবাব দিতে হবে নরেন্দ্র মোদীর সরকারকে। কার স্বার্থে এইভাবে শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দিয়েছে? ভারতে আশ্রয় দেওয়ার পর থেকেই আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের আপামর জনসাধারণের মধ্যে ক্ষোভ। এই ক্ষোভের বহিঃপ্রকাশ দিনের পর দিন, খুন আহাজারি। এই থেকে রক্ষা পাওয়ার উপায় কি? আমরা একটু পিছনের দিকে অর্থাৎ পূর্বের দিনগুলোর দিকে তাকালে দেখতে পাবো আন্তর্জাতিক ক্ষেত্রে একটা দেশের সঙ্গে আর একটা দেশের সম্পর্ক ভালোও হতে পারে, খারাপও হতে পারে। শেখ হাসিনার সময় যে সরকার ছিল সেই সরকারের সঙ্গে ভারতবর্ষের সরকারের ভালো সম্পর্ক ছিল। সেখানে কংগ্রেস সরকার যখন ছিল তখনও ভালো সরকার ছিল ভারতীয়দের চোখে বাংলাদেশের, এবং যখন মোদিজি ক্ষমতায় এসছেন তারপরেও আমরা দেখেছি বাংলাদেশের সঙ্গে বা বাংলাদেশের সরকারের সঙ্গে ভালো সম্পর্ক। এই ভালো সম্পর্ক কেন্দ্র করেই তিনি সেই দেশের মধ্যে যদি ফ্যাসিস্ট চরিতার্থ করেন, তার দায়ভার কি মোদির উপরে বর্তায়? আমি জানতে চাই। ভারতের প্রায় 150 কোটি জনগণের সামনে আমার প্রশ্ন, আমি জানতে চাই কার স্বার্থে শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে? রাজনৈতিক স্বার্থে, রাজনৈতিক প্রতিহিংসাপরণ হয়ে সেই দেশ থেকে পালিয়ে আসলে বা তার জীবনকে রক্ষা করার জন্য অবশ্যই তাকে সহযোগিতা করবে, কিন্তু বন্দি চুক্তি বিনিময়ে যে বিনিময় করেছেন তিনি, অর্থাৎ ভারতবর্ষ যে বিনিময় করেছেন, সেখানে স্বাভাবিকভাবেই শেখ হাসিনাকে ফেরত দেওয়া উচিত ছিল। কিন্তু মোদিজি তিনি তো ফেরত দেবেন না, কেননা তার সঙ্গে অন্তরঙ্গ সম্পর্ক কোথায় ইমিডিয়েটলি তাকে প্রকাশ করতে হবে। বাংলাদেশ জ্বলছে, আর সেখানে শুধুমাত্র পাকিস্তান বা আসিফ মুনিররাই যে বাংলাদেশের দিকে তাকিয়ে বসে আছে এটা নয়, আমাদের ভারতবর্ষও বাংলাদেশের দিকে তাকিয়ে বসে আছে। রাজনৈতিক ফয়দা, ব্যবসা ইত্যাদি ইত্যাদি বিষয় ছাড়া এখানে কোনো কিছুই নেই। বিশেষ করে মানুষের মর্যাদা, মানুষের মূল্য এখানে রাজনৈতিক নেতাদের কাছে তুচ্ছ তাচ্ছিল্য। আমরা দেখেছি 5ই আগস্ট যেভাবে শেখ হাসিনা ভারতবর্ষে আশ্রয় নিয়েছে, পরবর্তীতে নিশ্চয় সেই দেশের সঙ্গে আলাপ আলোচনা করতে পারতেন, যদিও সেই আলাপ আলোচনার পক্ষপাতিত্ব নরেন্দ্র মোদীজি নন। তিনি চান স্বমহিমায় আবারও প্রধানমন্ত্রীর কুর্সিটা বসিয়ে শেখ হাসিনাকে বাংলাদেশে প্রবেশ করাবো। এটা কি নরেন্দ্র মোদীজির সেই চায়ের কেটলি উনুনের উপরে বসানোর মতো ভাবছেন কি উনি? ওনার কাছে প্রশ্ন করতে চাই আমার এই ভিডিওর মধ্য দিয়ে। আমি জানতে চাই কার স্বার্থে শেখ হাসিনাকে এখনও পর্যন্ত ভারতে আশ্রয় দিয়েছেন, নাকি মুসলিম বিদ্বেষী বলেই তাকে আশ্রয় দেওয়া হয়েছে? একদিকে আমরা যখন দেখেছি তসলিমা নাসরিনকে আশ্রয় দেওয়া হয়েছে, আজকে আমরা দেখতে পাচ্ছি শেখ হাসিনাকে আশ্রয় দেওয়া হচ্ছে, আর ভারতবর্ষে আমরা দেখেছি ডক্টর জাকির নায়েককে দেশ থেকে বিতাড়িত করা হয়েছে। এটাই কি মোদিজির মানবপ্রেম? এটাই কি মোদিজি তার দেশে যারা আশ্রয় নিতে চাইছে তার প্রকৌশলী এটাই? না এর পিছনে অন্য ছক? না কোটি কোটি টাকা দিয়ে মোদিজিকে ভরিয়ে দিয়েছেন এই শেখ হাসিনা? জানতে চাই আমরা, অবশ্যই জানতে চাই। কেননা আমরা জানি বাংলাদেশের আন্তর্জাতিক যে বিচারালয় আছে সেখানে তার ফাঁসি কার্যকর হয়েছে, তারপরেও সে এখনও পর্যন্ত ভারতবর্ষে আছে। ভারতবর্ষে রাজনৈতিক অস্থিরতা করছে ভারতের মদতপুষ্ট কিছু গুন্ডা বাহিনী। এটা
বাংলাদেশের কিছু মানুষ বলছেন, তারা তো বলবেই, তারা বলবে এই কারণে কেন হাসিনাকে তারা এখনো পর্যন্ত ছাড়ছে না। হাসিনার সঙ্গে মোদিজির ব্যক্তিগত কী সম্পর্ক, কী লেনদেন আছে তার সঙ্গে, তাই এখনো পর্যন্ত তাকে এইভাবে বাংলাদেশ থেকে তুলে নিয়ে এসে ভারতের প্রোটোকল দিয়ে তাকে রেখে দিয়েছেন। এর ফলে আমাদের একটা প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্ক দিন দিন খারাপ হয়ে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে একজন হিন্দু মানুষকে খুন করা হয়েছে, জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। তার জন্য আপামর ভারতের যে মনে ব্যথা, যে কষ্ট, সেখানে তাবরেজ আনসারির জন্য একবারও মোদিজি বলেন না, তিনি দুঃখ প্রকাশ করেন না। আপনারা দেখেছেন ভারতবর্ষের সংখ্যালঘুদের উপরে দিনের পর দিন কিভাবে অত্যাচার, সেখানে লাঞ্ছিত বঞ্চিত হচ্ছে প্রতিনিয়ত। তার জন্য মোদিজির সরকার কখনো কোনো কিচ্ছু বলে না, কেননা যে দেশে সংখ্যালঘু আছে সেই দেশে উৎপীড়নের শিকার হবে। যে দেশে সংখ্যালঘুরা থাকবে সেই দেশের তাদের ব্যক্তিগত কোনো সুখ সুবিধা থাকবে না। এটা তাদের গণতান্ত্রিক অধিকার। এটাই কি তাদের গণতান্ত্রিক অধিকার? ভারতবর্ষের সংবিধান কি এই শিক্ষা দিচ্ছে? বাংলাদেশের সংবিধানে কি এটাই যে সেখানে কোনো হিন্দু মানুষ থাকতে পারবে না? ভারতবর্ষে কি এটাই সংবিধানে লেখা আছে মুসলিমরা তাদের নিজস্ব ধর্মাচরণ করতে পারবে না, তাদের আচার আচরণ কার্যকলাপ করতে পারবে না? আমি জানতে চাই অবশ্যই এটা কার স্বার্থে মোদিজি করছেন। মোদিজিকে বলতে চাই, আমরা খোলা মনে বলতে চাই, খোলা মনে প্রশ্ন রাখতে চাই, এখানে কি মুসলিম বিদ্বেষী সারা পৃথিবীতে একটা যে গন্ধ ভাব বা সুগন্ধি ছড়াতে চাইছেন? আমরা দেখেছি কলকাতা রাজপথ থেকে শুরু করে বিভিন্ন জায়গায় যেভাবে এই দীপু দাসকে কেন্দ্র করে থানায় থানায় বিক্ষোভ, রাস্তা অবরোধ থেকে শুরু করে। আরে ভাই, আপনাদের উদ্দেশ্যে আমি বলতে চাই, আপনি যখন দীপু দাসকে যেভাবে হত্যা করা হয়েছে, অবশ্যই আমরা এর বিপক্ষে, আমরা কখনো এর পক্ষপাতিত্ব করি না। আমরা ঘৃণা জানাই যে দেশে সংখ্যালঘুদের উপরে এইভাবে সংখ্যাগুরুদের অত্যাচার, সেই অত্যাচারের তীব্র নিন্দা জানাই, তীব্র ধিক্কার জানাই সেই দেশের ডক্টর ইউনূসকে, সেই দেশের যিনি প্রধান আছেন তার উপরেও এই ঘৃণা বর্ষিত হোক। অবশ্যই আমরা দেখেছি কিছু মানুষকে অ্যারেস্ট করেছে, এটা ভারতবর্ষেও অহরহ হয়। আমরা দেখেছি বিগত দিনে যেভাবে ভারতবর্ষের সংখ্যালঘু মুসলিমদের উপরে অত্যাচার, বর্তমানে প্রধানমন্ত্রী সেই সময়কার গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন তিনি, তার হাত মুসলিমদের রক্তে রাঙানো হাত আমরা দেখেছি। তিনি কি করে সার্বিক দিক থেকে একটা দেশের প্রধানমন্ত্রীর পদ, একটা দেশের প্রধানমন্ত্রী কুর্সিতে বসতে পারে, তার প্রশ্ন রাখতে চান। যার হাত রক্তে রাঙানো, মুসলিমরা হাজার হাজার মুসলিমদেরকে একদম কুচকাটা করে কেটেছে, সেই নরেন্দ্র মোদী তিনি মানবপ্রেমী দেখাচ্ছেন। তিনি বোঝাতে চাইছেন যে আমি কতটা মানব দরদী। আন্তর্জাতিক যে সিস্টেম আছে, আপনি বলুন, আপনার এইভাবে হাসিনাকে যেভাবে আপনি প্রোটোকলের মধ্যে রেখেছেন, আপনার প্রয়োজনীয়তা কোথায়, আপনার স্বার্থটা কোথায়? আমরা জানতে চাই ওই যে তসলিমা নাসরিনকে রেখেছেন, কার স্বার্থে রেখেছেন? তিনি মাঝে মাঝে মুসলিমদের বিরুদ্ধে কথা বলবে তার জন্য রেখেছেন? তসলিমা নাসরিনকে আপনি আপনার দেশে রেখেছেন, তার উদ্দেশ্য হচ্ছে মাঝে মাঝে মুসলিমদেরকে উস্কানিমূলক কথাবার্তা বলবে, হিন্দুদেরকে সাপোর্ট করবে তার জন্য? আপনি হিন্দু মুসলিম খেলাটা খুব ভালো জানেন, আমরা প্রত্যেকেই জানি। আমরা গণতান্ত্রিক প্রেমী, যারা আমরা ভারতবর্ষকে সেকুলার মনে করি, যারা আমরা মনে করি যে ভারতবর্ষ এখনও পর্যন্ত প্রত্যেকটা মানুষের সমান অধিকার, চন্দ্র সূর্য যতটুকু আলো প্রত্যেককে সমানভাবে দিতে পারে, ঠিক তেমনভাবে ভারতবর্ষের সংবিধান প্রত্যেকটা মানুষকে সমানভাবে তার অধিকার দেয়, সমানভাবে শিক্ষা স্বাস্থ্যর অধিকার দেয়, তার বাকস্বাধীনতা দেয়, তার কথা বলার জায়গা থাকে। আমরা এই কর্মে, এই বিশ্বাসে বিশ্বাস করি, এই কথাতে বিশ্বাস করি, আমরা সংবিধানকে বিশ্বাস করি। আর আপনি যেভাবে অসাংবিধানিক কাজ করছেন, কিছুদিন আগে বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার যে কাজটা করেছে সেটাও আমরা দেখতে পাচ্ছি। একটা দেশের মুখ্যমন্ত্রী কিভাবে এই ধরনের কালচার করতে পারে? একটা দেশের প্রধানমন্ত্রী তার দেশের আপামর জনসাধারণকে সুরক্ষা না দিয়ে কোনো একটা বিশেষ ধর্মের মানুষকে মদত দিয়ে অন্য ধর্মের মানুষকে, সংখ্যালঘুদের উপরে অত্যাচার করাতে পারে, সেটা আমরা জ্বলন্ত উদাহরণ নরেন্দ্র মোদীজিকে দেখতে পাচ্ছি। তার সঙ্গে সঙ্গে পাশের দেশ বাংলাদেশকেও আমরা দেখতে পাচ্ছি। ডক্টর ইউনূসের সরকার যেভাবে চলছে, সেখানে সংখ্যালঘুদের উপরে দিনের পর দিন অত্যাচার। সেই অত্যাচার মাপকাঠি কোথায় গিয়ে ঠেকবে কেউ জানে না।
না, শেষ কথা এটাই, দেশের সংবিধান বড় কথা নয়, সংখ্যালঘু হয়ে জন্মগ্রহণ করাটাই সবচেয়ে বড় পাপ। জানতে চাই আমরা, গণমাধ্যম, সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে আমরা প্রত্যেকটা জায়গায় দেখছি সংখ্যালঘুদের উপরে প্রত্যেকটা দেশে, বিশেষ করে বাংলাদেশে তো এই ধরনের সমস্যা এত ছিল না, এতদিন পর্যন্ত ছিল না। হঠাৎ করে এই ধরনের সমস্যা কারা করছে, কারা মদত দিচ্ছে, সেই মদতের পিছনে কারা আছে তার নিশ্চয় খুঁজে বের করবে বাংলাদেশের সরকারের দায়িত্ব। বাংলাদেশের অপদার্থ সরকার কি পদার্থ সরকার, সেই দেশের অভ্যন্তরীণ বিষয়। একবার অ্যাম্বাসিতে অ্যাটাক করা, একবার এদিক থেকে রাস্তা অবরোধ করা, কলকাতার রাজপথ অ্যাটাক করা, বারবার এটা বোঝাতে চাইছে যে আমরা হিন্দুদের উপরে পৃথিবীতে যেখানেই অত্যাচার হোক আমরা রুখে দাঁড়াবো। আর আমরা আমাদের দেশে যে সমস্ত সংখ্যালঘু আছে, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন, প্রত্যেকের উপরে আমরা অমানবিক অত্যাচার করব। তারা থাকতে পারলে থাকুক, না থাকতে পারলে থাকার প্রয়োজন নাই। আমি জানতে চাই, তোমরা যে পজিশন নিয়ে আজকের দিনে এগাচ্ছ, এই পজিশন নিয়েই যদি ভারতবর্ষে মুঘল সাম্রাজ্য থেকে শুরু করে, আপনারা জানেন প্রায় 700 বছর মুসলিমরা শাসন করেছে, তাহলে একজনও কি থাকতো? আপনারা জানেন সম্রাট অশোক হাজার হাজার বৌদ্ধ মন্দির তৈরি করেছিলেন, সেই সমস্ত বৌদ্ধ মঠগুলো আজকে কোথায়? সব মন্দিরে পরিণত হয়ে গেছে। বৌদ্ধরা আজকে এক কথা বলার মতো পরিস্থিতি নেই, জৈনদের আজকে কথা বলার মতো পরিস্থিতি নেই, খ্রিস্টানদের আজকে কথা বলার মতো পরিস্থিতি নেই। মুসলিমরা যে যেখানে আছে একটু কথা বলছে, তাদেরকে সব সময়কার জন্য মিথ্যা কেস, মিথ্যা অপবাদ, সব সময়কার জন্য ভয় ভীতি দেখিয়ে তাদেরকে কিভাবে এই ভারতবর্ষের মধ্যেই একবারে তৃতীয় শ্রেণীর নাগরিক করে রেখে দেওয়া যায়, সেই ব্যবস্থা করছেন এই মোদিজির সরকার। আর তিনি বলতে চাইছেন যে হাসিনা আমাদের খুব ভালো, হাসিনা হচ্ছেন আমাদের খ্রিস্টান নাম হিন্দু, আমি জানি না। আমি জানতে চাই মোদিজির কাছে, হাসিনা কি তিনি হিন্দু ধর্মের? তিনি বাংলাদেশে কি অত্যাচারিত হয়ে আজকে আপনার ভারতবর্ষে আশ্রয় নিয়েছে? জানতে চাই। অবশ্যই আপনারা আজকে আমার এই এপিসোডটি যারা দেখছেন, আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের মূল্যবান মতামত। তবে সংখ্যালঘু হয়ে জন্ম নেওয়াটা পাপ নয়, বরঞ্চ এটা বলতে চাই, যারা সংবিধান মানে না তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ান। 100 জন যদি এগিয়ে আসে তবুও তারা পারবে না। রুখে দিন ওই কালো চোখ, লাল চোখ যারা দেখাচ্ছে, তাদেরকে বলে দিন যে আমরা সংখ্যালঘু হয়ে এই ভারতবর্ষে জন্মেছি, মানে এই বাংলাদেশে সংখ্যালঘু হয়ে জন্মেছি মানে আমরা পাপ করেছি এমনটি নয়। আমরা দেশের সংবিধানকে মান্যতা দিই, আমরা দেশের সংবিধানকে ভালোবাসি, আমরা সংবিধান বিরোধী কোনো কার্যকলাপ করি না। তারপরেও যদি আপনারা আমাদের উপরে অত্যাচার করেন, তাহলে আমরাও এর শেষ হওয়ার আগে আমরাও জ্বলে উঠব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর চোখ রাখুন আমার সঙ্গে।